নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের স্পেশাল ক্লাস নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকের ক্লাসটি বন্ধুরা একটি প্র্যাকটিস সেট, কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টারে নয়, প্রায় সব চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। আর এই প্রশ্নগুলো বন্ধুরা 2023 ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে নেওয়া। আমি এই জন্যই নিয়েছি যে আমি যে ক্লাসগুলো রেগুলার দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, সেই ক্লাসগুলো থেকে আপনার অঙ্ক কমন পড়ছে কিনা এবং আমার প্রসেসগুলো শিখে আপনি কত শর্টকাটে কত কম সময় অ্যান্সার করতে পারবেন পরীক্ষায় আসা প্রশ্নগুলো, তারই একটা প্রমাণ স্বরূপ, প্লাস কি ধরনের অঙ্ক পরীক্ষায় আসে সেটাও আপনি জানতে পারবেন। ঠিক আছে, আর আমার ক্লাস দেখলে আপনার কতটা লাভ হবে সেটাও এই ক্লাসটি দেখলে বন্ধুরা বুঝতে পারবেন। ঠিক আছে, কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। দেখুন, প্রথম প্রশ্নটা 2023 সালের কোশ্চেন সেট ছিল একটা সিরিজ, সেই সিরিজের 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, দেখুন কি বলেছে যে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল। খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি, দেখুন কিভাবে করছি। দেখুন বন্ধুরা, আমি একটু লিখে নিলাম যে 6 জনের গড় বয়স 25 বছর, আর কি এদের মধ্যে কনিষ্ঠ জনের বয়স হচ্ছে 5 বছর। এবার প্রশ্ন করেছে যে এই কনিষ্ঠ জনের যখন জন্ম হয়েছে সেই সময়, অর্থাৎ জন্মের সময়, ঠিক আছে, বাকি সদস্যদের কি বয়সের গড় কত ছিল, এটাই বলেছে যে তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল। মনে রাখবেন, এর জন্মের সময় মানে কি, এর বয়স কিন্তু বন্ধুরা তখন 0, আর বয়স 0 মানে একে ধরা যাবে না। ঠিক আছে, অর্থাৎ বাকি সদস্য কতজন থাকবে, 5 জন, তাই না? তাহলে এর জন্মের সময় বাকি সদস্য মানে কিন্তু 5 জনের গড় বয়স বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা কিভাবে বের করবো দেখুন। এই কনিষ্ঠ জনের যখন জন্ম হয়েছে, তাই না, তখন যা বয়স ছিল আর এখন এই স্বজনের যা বয়স আছে, অর্থাৎ জন্মের পরে থেকে এই যে 5 বছর, এর যখন 5 বছর বয়স হবে, তার মানে কি প্রত্যেকেরই 5 বছর করে বেড়েছে, তাই না? এর যখন জন্ম হয়েছিল তখন থেকে বর্তমান পর্যন্ত কনিষ্ঠ জনের যেহেতু 5 বছর বয়স হয়েছে, অর্থাৎ এই 5 বছর সবারই বেড়েছে, তাই না? অর্থাৎ জন্মের পর থেকে আজ পর্যন্ত মোট কত বয়স বেড়েছে, মোট বয়স বেড়েছে দেখি প্রত্যেকের, মানে 6 জনের, দেখলে 6 লিখলাম, 6 জনের সমান সমান কত করে, কারণ যেহেতু কনিষ্ঠ জনের জন্ম থেকে এখন পর্যন্ত অর্থাৎ 5 বছর বয়স পর্যন্ত এর তো 5 বছর বাড়বে, এরকম করে 6 জনেরই 5 বছর করে বেড়েছে, তাই না? তাহলে 6 জনের যদি 5 বছর করে বাড়ে তাহলে মোট কত বাড়বে, 5 6 30 বছর বয়স কিন্তু বন্ধুরা জন্মের পরে প্রত্যেকের মিলে, অর্থাৎ 6 জনের মোট এই 30 বছর বয়স কিন্তু বাড়লো। ঠিক আছে, কখন বাড়লো, বর্তমান এর জন্মের 5 বছর পরে। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 বছর আগে অর্থাৎ এই জন্মের সময় বাকি সদস্যদের বয়স কত ছিল, মোট বয়স, তাই না? এটা লিখবো যে কনিষ্ঠ জনের জন্মের সময় বা জন্মের আগেও বলা যায়, কনিষ্ঠ জনের জন্মের সময় মোট বয়স ছিল, মোট বয়স। দেখুন যে তাদের গড় বয়স 25 বছর, তাই না? তাহলে মোট বয়স কত, 6 জন। তাহলে মোট বয়সটা বের করতে হলে কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। দেন গড় বয়সকে যদি আমি মোট সদস্য সংখ্যা দিয়ে গুণ করি কি পাবো, মোট বয়স পাবো। তাহলে 5 6 30, 6 দুগুণে 12, হাতে 3 15, তাহলে 150 বছর। এখানে কি লিখেছি, কনিষ্ঠ জনের জন্মের সময় মোট বয়স, এই 150 থেকে কি করতে হবে, যেহেতু 30 বছর, তাই না, জন্মের পরে টোটাল 30 বছর বেড়েছে, তাহলে এই 30 কে করবো বিয়োগ করবো, তাহলে পাবো কত, 120 বছর। এটা কিন্তু বন্ধুরা এই কনিষ্ঠ জনের জন্মের সময় বাকি সদস্যদের মোট বয়স। ঠিক আছে, তাহলে এই যে 120 বছর বয়স, এটা কিন্তু বন্ধুরা 6 জনের নয়, তাই না? কারণ জন্মের সময় মানে কি, তার জন্মের সময় মানে তার বয়স কিন্তু 0, আর বয়স 0 মানে সদস্য তখন কত, 5 জন। টোটাল যেহেতু 6 জন ছিল, তাই না? তাহলে কনিষ্ঠ জন বাদ দিয়ে কজন থাকে, 5 জন। তাহলে কনিষ্ঠ জনের জন্মের সময় মোট বয়স ছিল 120 বছর, এটা কিন্তু 5 সদস্যের। ঠিক আছে, বাস তাহলে গড় বয়স কত, তাই না? সেই 5 জনের গড় বয়স কত, তাহলে 120 গড় বয়স বার করতে গেলে কি হয়, মোট বয়সকে কি সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কত হবে বন্ধুরা, 24 বছর। এটা হচ্ছে উত্তর। এবার কথা হচ্ছে এই যে অঙ্কটা করলাম দেখছেন অনেক বড় হয়েছে, কেন বড় দেখাচ্ছে, কারণ এই কথাগুলো লিখেছি, কেন লিখেছি আপনারা বোঝার জন্য। এবার আপনি যখন করবেন অঙ্ক পরীক্ষার হলে কিচ্ছু লেখার প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনি কি করবেন, যখন শর্ট করে যখন করবেন তখন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। কয়জনের গড় বয়স 25 বছর, তাহলে মোট বয়স কত, 6 25 150 বছর, মোট বয়স বেরিয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, যে প্রত্যেকের 5 বছর করে বাড়বে বর্তমানে, কারণ কনিষ্ঠ জনের বয়স জন্মের সময় ঘটনা, তাই না? জন্মের সময় মানে কি কনিষ্ঠ জনের 5 বছর কমে যাবে।
এইভাবে প্রত্যেকেরই কিন্তু 5 বছর করে বেড়ে গেছে, কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত, তাই না? তাহলে প্রত্যেকের মানে কয়জনের? 6 জনের। তাহলে 5 6 30 বেড়েছে। সেই 30 যদি আমি এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? কনিষ্ঠ জনের জন্মের সময় যে বয়সটা ছিল মোট, সেটা পাবো, তাই না? বাস। তাহলে 150 কি 150টা হচ্ছে 6 জনের মোট বয়স বর্তমানে, ঠিক আছে? এই যে 6 25 150, তাহলে 6 জনের মোট বয়স বর্তমানে এটা। এবার কি এটা আমরা বের করছি কি কনিষ্ঠ জনের জন্মের সময় মোট বয়স কত ছিল। তাহলে এখান থেকে আমরা 30 কেন বিয়োগ করবো? কারণ কি জন্মের পরে আজ পর্যন্ত প্রত্যেকেরই 5 বছর করে কি বয়স বেড়ে যাবে, তাই না? তাহলে এই কনিষ্ঠ জনের 5 বছর আর কি বাকি 5 জনের 25 বছর, তাহলে মোট হচ্ছে 30 বছর, বা ডাইরেক্ট বলা যায় 5 6 30 বছর বয়স কিন্তু সবারই বেড়ে গেছে, তাই না? তাহলে 30 বছরটা আমরা কি করবো? 150 থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা কি বাকি সদস্যদের মোট বয়স। কখনকার মোট বয়স? যখন কনিষ্ঠ জনের জন্ম হচ্ছে, তখন হয়েছে। তাহলে এই 120 বছর এটা কি পেলাম? 5 জনের মোট বয়স পেলাম কনিষ্ঠ জনের জন্মের সময়। তাহলে একে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কি পাবো? গড় বয়স পাবো। ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 5 24 120। বাস, দেখুন এই যে এইটুকু হচ্ছে বন্ধুরা অঙ্ক, এইটুকু বছর। কারণ আপনার তো এগুলো লেখার প্রয়োজন হবে না, তাই না? আপনার অঙ্ক তো কেউ দেখতে যাবে না, আপনার দেখবে কি উত্তর। আপনি উত্তর কি করেছেন সেটাই দেখবে, ঠিক আছে? যাই হোক, কথা বাড়াচ্ছি না বন্ধুরা, এই হলো 1 নম্বর প্রশ্ন। আশা করি ট্রিক্সটি ভালো লেগে থাকবে। যদি ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। দেখ, এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, যেটা কি 12 নম্বর কোশ্চেনে ছিল। 2023-এর যে WP কোশ্চেন ছিল সেটা 12 নম্বরে ছিল। কি প্রশ্নটা করেছে? এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% করে কমলো, এবং শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা আছে? আচ্ছা, তাহলে এটা দেখুন মুখে করা যায়, তো আমি লিখে করাচ্ছি যাতে আপনি ভালো বুঝতে পারেন। দেখুন কি বলেছে, পর কমবে কত করে? 10% আর 20%। পর 10% আর 20% মানে কি? আমরা ধরে নিচ্ছি মোট বেতন কত টাকা? 100 টাকা হলো। এবার প্রথমবার যদি 10% কমে, তাহলে 10% কমার মানে কি? 10% প্রথমবার কমবে, ঠিক আছে? 10%-এর মানে বন্ধুরা কি মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা কমবে। তাহলে 10% যদি কমে কত থাকছে? 90 টাকা হলো। আবার কি সেই 90 থেকে কমবে কত? 20%। পর বলছি 10% আর 20%, তাহলে 90 থেকে 20% কমলে কত টাকা হবে সেটা দেখুন। 90 এর 20% কমা, তাই না? তাহলে এটা দুভাবে করা যায়, আমি কতটুকু কমবে সেটা লিখছি। 20% পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হয়। তাহলে এই 0 এই 0 কাটা, তাহলে 9 কত? 18 টাকা। তাহলে 90 টাকা থেকে আমার 18 টাকা বিয়োগ করতে হবে। আবার বলছি বন্ধুরা, 90 এর 20% মানে এই অঙ্ক, ঠিক আছে? এটা আপনি পারবেন আশা করি। আচ্ছা, এই অঙ্ক মানে কি এখানে সমান কত? 18। তাহলে 90 থেকে 18 বিয়োগ করুন, কত হচ্ছে? 72, তাই না? এই যে 72 কি 72 টাকা থাকলো, 100 টাকা তার বেতন ছিল 100 টাকা, তাই না? 100 টাকা থেকে প্রথমে 10% কমালাম, 90 টাকা থাকলো। 90 টাকার থেকে 20% কমালাম, কত হলো? 72। এবার বলেছে কি, এবার বলেছে যে এখন শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো, অর্থাৎ এখন কি এই 72-এর আবার 10% কি বাড়বে। তাহলে এখন আমরা লিখবো কি যে 72 এখন কিন্তু যোগ করবো, তাই না? বাড়বে যেহেতু 72 প্লাস কি 10%, তাহলে সমান সমান কত হচ্ছে দেখো। তাহলে 72-এর 10% মানে কি? 72 লেখা আছে 10/100। তাহলে এই 0 কাটা, এই 0 কাটা দিলে 1 ঘরের দশমিক। তাহলে 72 টাকা আর 7 টাকা 20 পয়সা কত হচ্ছে? 79.2 টাকা। বাস, তাহলে এই টাকা। এবার কি বলেছে যে এটা আমরা বের করলাম 100 টাকা ধরার পরে এটা আসলো, ঠিক আছে? এই টাকাটা নাকি কি তার বর্তমান বেতন হলো। কিন্তু প্রশ্নে বলেছে কি যে 9,900 টাকা, তার মানে এটাও যা 9,900 তাই না? 79.2 সমান সমান কত? 9900। এটা সমান সমান এত হলে 100 সমান সমান কত? সেটা হবে উত্তর। তাহলে কম হবে, তাই না? এখানে আমি লিখছি, এটা নিচে আসবে 792 ইন্টু 100। এইটুকুর মান যা আসবে সেটাই তার আসল বেতন, ঠিক আছে? আচ্ছা, আবার এটা ওইখানে আমি করলাম না, 79.2 সমান সমান 99 হয়, 1 সমান সমান কম হবে, অর্থাৎ এটার নিচে এটা আসবে। তাহলে 100 সমান সমান একটু বেশি হবে, গুণ হলো, ঠিক আছে? এবার কাটাকাটি করুন, এই দশমিক তুলে দিতে গেলে একটা শূন্য দিলাম, দশমিক তুলে দিলাম। 11 দিয়ে কাটাকাটি করুন, 9 11 99, দুটো শূন্য, 7 11 77, এখানে 2 থাকলো 22, 7 2 11 2 22। আচ্ছা, এবার দেখুন 9 অক্ষে 9, দুটো শূন্য আছে, 8 9 72 হলো। আচ্ছা, এবার কি 4 দিয়ে, 4 2 8, 4 25 100, 2 অক্ষে 2, 5 2 10, দুটো শূন্য। তাহলে কি থাকলো? 25 আর 500। তাহলে 25 আর 500 গুণ করুন, 5 25 125, 125, এখানে দুটো শূন্য।
তাহলে কি 12,500 টাকা। দেখুন 12,500 টাকা অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, অঙ্ক। দেখুন এটা আমি লিখে বারবার লিখেছি, যার জন্য এটা লম্বা দেখাচ্ছে, কিন্তু আপনার এত বড় হবে না। ঠিক আছে, আপনি অনেক শর্টকাটে করতে পারবেন, আর কম কিছু লিখে করতে পারবেন। ঠিক আছে, আপনাকে যদি না লিখি তাহলে আপনি তো বুঝবেন না। ঠিক আছে, আচ্ছা চলে আসুন বন্ধুরা পরের প্রশ্নে। অর্থাৎ দেখুন পরের কোন কোশ্চেনটা এসেছিল। দেখুন এরপরে কি কোশ্চেনটা আসছে 16 নম্বরে। এ, বি এবং সি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলো। তাহলে বি কত টাকা পাবে? দেখুন কত সহজ একটি অঙ্ক দিয়ে। তো এটা আমরা কিভাবে করবো বন্ধুরা? এটা আর কিছু না, শুধু মূলধনের অনুপাতটা বের করতে হবে, সেই অনুপাতে টাকা ভাগ করে দিলে বি কত টাকা পাবে? 11,700 টাকা। খুবই সহজ। 1/, এর মান আছে 1/4 is to 1/3 is to 1/2। এভাবে তো আমরা ভাগ করতে পারি না, যার জন্য এই অনুপাতটাকে আমরা সরল অনুপাত করবো। কিভাবে করবো? প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করবো। উপরে 1 আছে, আমি একটা 2 দিলেই 12 হয়ে যাচ্ছে। হলো, 12 দিয়ে গুণ করলেও একই কথা। তাহলে এবার কাটাকাটি করুন। 3 4 12, 3 4 12, 6 2 12। তাহলে অনুপাতটা কি পেলাম? 3 4 6, 3:4:6 পাস। এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতে আমরা কি করবো? 11,700 টাকা, তাই না? 11,700 টাকা ভাগ করে দিব। তাহলে প্রশ্ন করেছে বি কত টাকা পাবে। তাহলে বি এর অনুপাতটা কত আসলো দেখুন। বি এর অনুপাত 4 আসছে, ব্যাস উপরে 4 দিন, আর নিচে এই তিনটা সংখ্যার যোগফল 4 6 10, 3 13। ব্যাস এবার আপনি কাটাকাটি করে যা পাবেন সেটাই হচ্ছে বন্ধুরা বি এর টাকা। ঠিক আছে, আচ্ছা কাটাকাটি করুন। 13 অক্ষে 13, 9 13 117, তাই না? 3 9 27, 9 অক্ষে 9 দিয়ে 11, দুটো শূন্য হলো। তাহলে নিচে সব কাটা গেল, তাহলে 4 9 36, দুটো শূন্য। 3,600 টাকা কে পাবে? বি পাবে। এবং 3,600 টাকা ডি নম্বর অপশন রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, এবং কত সহজ একটা অঙ্ক। শুধু আপনার কি করতে হবে? এই 1/4, 1/3, 1/2 এটাকে সরল অনুপাত করতে হবে। সরল অনুপাত করার নিয়ম কি? নিচের গুলো লসাগু করে গুণ করা। নিচের গুলো লসাগু হচ্ছে 12, 12 দিয়ে গুণ করে দিলাম, সরল অনুপাত হয়ে গেল। ব্যাস এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। তাহলে দেখুন বন্ধুরা এরপরে এসছে 9 নম্বর অঙ্ক, নৌকার গতিবেগ। ভালোভাবে অঙ্কটা পড়িনি, দেখবেন আপনি 2 থেকে 3 সেকেন্ডে উত্তর করতে পারবেন। কি বলেছে প্রশ্ন? যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির কত সময় লাগবে? খুবই সহজ, এবং 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন যদি অঙ্কটা বুঝেন, প্রশ্নটা যদি বুঝেন। দেখুন ভালোভাবে প্রশ্নটা পড়ে আপনি বোঝার চেষ্টা করুন। আমি লিখে নিয়েছি। এন মানে কি? নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ মানে স্থির জলে। ঠিক আছে, অনুকূলে নৌকার গতিবেগ কি আছে? 10 ঘন্টায় যায় 150 কিমি। তাহলে 10 ঘন্টায় যদি 150 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে? কম যাবে। ভাগ হলো এই 0 0 কাটা, অর্থাৎ 15 কিমি, তাই না? এটা হচ্ছে কি অনুকূলে। তাহলে অনুকূলে গতিবেগ কি আসলো? ঘন্টায় 15 কিমি, 15 কিমি পার ঘন্টা হলো। এটা কি অনুকূলে নৌকার গতিবেগ। ঠিক আছে, এবার কি প্রতিকূলে গতিবেগ কত? এটা বার করতে গেলে বন্ধুরা আমাদের স্রোতের বেগ জানতে হবে। তাহলে অনুকূলে গতিবেগ, এর থেকে যদি আমি নৌকার গতিবেগ বিয়োগ করি তাহলে কি প্রতিকূলে আসবে, তাই না? তাহলে দেখুন 15 থেকে 10 বিয়োগ করুন, তাহলে চলে আসলো কি স্রোতের গতিবেগ 5 কিমি, তাই না? 5 কিমি পার আওয়ার হলো। আচ্ছা আমি বোঝার জন্য এটা কিছু লিখছি, দেখুন আপনি যখন বুঝবেন এত কিচ্ছু দেখার প্রয়োজন হবে না। আচ্ছা এবার কি দেখুন, স্থির জলের গতিবেগ এর সাথে আমি স্রোতের গতিবেগ বিয়োগ করে দিব, তাহলে কি পাবো? প্রতিকূলে গতিবেগ পেয়ে যাবো। কারণ কি প্রতিকূলে মানে কি স্রোতের বেগ বাধা দিবে, তাই না? আমি অত কিছু বোঝাচ্ছি না। তাহলে কি স্থির জলে যার নৌকার গতিবেগ আছে 10 কিমি, আর স্রোতের গতিবেগ কত? 5 কিমি। তাহলে 10 থেকে 5 গেলে কত? 5। এই 5 কিমি পার আওয়ার, এটা কার? প্রতিকূলে গতিবেগ। এটা আমরা কেন বের করলাম? কারণ এটাই প্রশ্ন করেছে যে একই দূরত্ব যেতে প্রতিকূলে ওই নৌকাটি কত সময় নেবে, যার জন্য আমরা এটা বের করলাম। এবার দেখুন এখানে প্রত্যেকটা জিনিসই আছে, অনুকূলে, প্রতিকূলে, স্রোতের বেগ, নৌকার বেগ, সবগুলো আমি বের করলাম। কেন বের করলাম? আপনি যাতে যে কোনো প্রশ্ন আসলে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু বুঝাই বন্ধুরা। নৌকার, যারা একদম অঙ্ক নিয়ম জানেন না, যে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে, আর কি অনুকূলে নৌকার গতিবেগ, প্রতিকূলে নৌকার গতিবেগ, আর কি স্রোতের গতিবেগ। ঠিক আছে, জিনিসটা আমি একটু লিখে নিয়েছিল। নৌকার গতিবেগ যা হবে ধরুন এক্স, তাহলে অনুকূলে কি হবে? আর স্রোতের গতিবেগ ধরুন ওয়াই, তাহলে অনুকূল গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, কিমি পার হোক যাই হোক। ঠিক আছে, এটা কিমি পার আওয়ার ধরুন, তাহলে প্রত্যেকটা কিমি পার আওয়ারই হবে। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে বন্ধুরা এই নৌকার গতিবেগের যে কোনো অঙ্ক আসুক এখান থেকে আপনার সূত্র নিতেই হবে। ঠিক আছে, সূত্র বলতে এটা নিয়ম। ঠিক আছে, যাই হোক
তাহলে আমরা প্রতিকূলে পেয়ে গেছি। বাস 5 কিমি/ঘন্টা বলছি। একই দূরত্ব যেতে ওই নৌকাটির কত সময় লাগবে প্রতিকূলে। তাহলে প্রতিকূলে 5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 150 কিমি যাবে কত ঘন্টায়। এগুলো মুখোমুখি অঙ্ক, যে 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কম ঘন্টায়, ভাগ হলো 150 কিমি যাবে কত ঘন্টায়। 150 1/5, ঠিক আছে। তাহলে 5 3 5 15, একটা 0, 30 ঘন্টায়, ঠিক আছে। এটা দেখুন অপশন নাম্বার এতেই রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। এবার কথা হলো আপনি যখন বুঝবেন এই কিচ্ছু লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, 2-3 সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে, মুখ উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু স্থির জলে নৌকার গতিবেগ আছে, ওরা অনুকূলে গতিবেগ আছে, তাই না। 10 ঘন্টায় যায় 150 কিমি অনুকূলে। এখান থেকে আমি কি 0 0 কাটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 ঘন্টায় যাবে কত 15 কিমি। তাহলে 15 থেকে স্থির জলের গতিবেগ বিয়োগ করে দিচ্ছি, সেটা কি পেয়ে গেলাম, নৌকার স্রোতের গতিবেগ পেয়ে গেলাম নদীর। তাহলে স্রোতের গতিবেগ কত পেলাম, 15 থেকে 10 হলে কত 5 কিমি। বাস এবার এই স্রোতের গতিবেগ আমরা কি করবো, স্থির জলে নৌকার গতিবেগ থেকে বিয়োগ করলে প্রতিকূলে পাবো, তাই না। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি, তাই না। আমি এখানে আছি, স্থির জলে হচ্ছে 10 কিমি, প্রতিকূলে হচ্ছে এই স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিমি। তাহলে 10 থেকে 5 গেলে 4 5 থাকছে, এই 5টা হচ্ছে বন্ধুরা কি প্রতিকূলে গতিবেগ, অর্থাৎ 1 ঘন্টায় যায় 5 কিমি। তাহলে 5 কিমি যদি 1 ঘন্টায় যায়, তাহলে 150 কিমি কত ঘন্টায় যাবে, মুখোমুখি উত্তর, তাই না। আচ্ছা যাই হোক, আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এই ছিল বন্ধুরা আগে 4টে অঙ্ক। আমি পরবর্তী ক্লাসে আবার 4টে অঙ্ক নিয়ে আসবো, এবং কি 2023 সালের যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলি আমি হুবহু করাচ্ছি, ঠিক আছে, এই এই সিরিজে, ঠিক আছে। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।